নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 5ই অগাস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল, শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। 5ই ফেব্রুয়ারি সেই গণ অভ্যুত্থানের 60 দিন পূরণ হচ্ছে। সেই 6 মাস পূরণ হচ্ছে। সেই 6 মাস পূরণের দিন শেখ হাসিনা ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সাধারণ দেশবাসীকে সম্বোধন করবেন। পরপর দুদিন তার এই কর্মসূচি আছে। সেই কর্মসূচিকে কার্যত বানচাল করতে বৈষম্য বিরোধী ছাত্ররা, অবশ্যই অন্তর্বর্তী সরকারের মদত আছে, বাংলাদেশের বিভিন্ন শহরে, মফস্বলে, আধা শহরে, বিভিন্ন রাস্তার মোড়ে জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে ওই যে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান, সেখানে কিভাবে ছাত্রদের উপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছিল, সেই সব ছবি তুলে ধরা হবে, অবশ্যই একটা ডকুমেন্টারি ফরম্যাটে। অর্থাৎ শেখ হাসিনা যেদিন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন ভার্চুয়ালি, ঠিক সেদিনকেই বৈষম্য বিরোধী ছাত্ররা অন্তর্বর্তী সরকারের কি বলবো আর কি পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি নিয়েছেন এবং বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমকে কার্যত ফতোয়া দেওয়া হয়েছে, তারা যদি শেখ হাসিনার ভার্চুয়াল মাধ্যমের বক্তব্যকে সম্প্রচার করে বা খবরের কাগজে লেখা হয়, সমাজ মাধ্যমে যারা পোর্টাল চালান তারা যদি সেগুলো দেখান, তাহলে তারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন। এটা পরিষ্কার ফতোয়া দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার, ভারতে রয়েছেন শেখ হাসিনা, তাকে এখন কত ভয় পায় বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিটি পদক্ষেপেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ছাত্রদের পক্ষে যদি এতই জনমত থাকতো, তাহলে তাদের পাল্টা কর্মসূচি গ্রহণ করার কোনো দরকার হতো না। তারা বিষয়টাকে ইগনোর করতে পারত। ইউনূসের সরকার জানে, ছাত্ররা জানে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর পছন্দ করছে না। এই মুহূর্তে ভোট হলে এই ছাত্ররা এবং তাদের সহযোগীরা 15% বেশি ভোট পাবে না, নিশ্চিন্তে থাকুন। আর অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যে তারা তো কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এই যে পবিত্র রমজান মাস আসছে, সেই রমজান মাসে যদি জিনিসপত্রের অগ্নিমূল্য থাকে, তাহলে মানুষ এবার রাস্তায় নেমে এই উপদেষ্টাদের তাড়া করবে। এই উপদেষ্টাদের কোনো পলিটিক্যাল কনস্টিটিউয়েন্সি নেই, দেশবাসীর কাছে কোনো দায়বদ্ধতা নেই। এই সরকারটাকে অনেকে বলছেন এনজিও চট্টগ্রাম। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূস কয়েকজন তার পরিচিতকে নিয়ে এসে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। তাই বাংলাদেশ আবার করেছে এক নতুন সংকটের মুখে দাঁড়িয়ে, তা নিয়ে তো কোনো আর সন্দেহের অবকাশ নেই। সাবেক সেনাপ্রধান, আইকেবি হিসেবে যিনি পরিচিত, ইকবাল করিম ভুঁইয়া, তিনিও ছক কষছেন কিভাবে ওয়াকারুজ্জামানকে পদ থেকে অপসারণ করে বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান ঘটানো যায়, এবং তাতে অবশ্যই জামাত, হিজবুত তাহরির, হেফাজত, এরা সব থাকবে। এই যখন পরিস্থিতি, তখন জঙ্গিদের ধর্মপিতা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে 8ই ফেব্রুয়ারি সমস্ত সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো দেবে, সেই সুপারিশগুলো জনসমক্ষে নিয়ে আসা হবে, তারপর সমস্ত স্টেক হোল্ডারদের দিকে আলোচনা শুরু হবে, এবং সেই আলোচনার যে নির্যাস বেরোবে ঐক্যমত্যের ভিত্তিতে কোন কোন সংস্কার গ্রহণ করা হবে বা কোনগুলো বর্জন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মজার কথা হলো, সংবিধান সংস্কার কমিশনের মাথায় যিনি আছেন তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক নন। তিনি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি কিন্তু মার্কিন নাগরিক। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। বহুদিন আগেই তিনি বাংলাদেশের পাঠ চুকিয়ে দিয়েছেন, তিনি আমেরিকায় থাকেন। তাকে সুদি ইউনূস
আমেরিকা থেকে এনে সংবিধান সংস্কার কমিশনের মাথায় বসিয়েছেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশি কোনো নাগরিক কি ছিলেন না যার পাণ্ডিত্য, যার গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নাতীত? তাকে কি সংবিধান সংস্কার কমিশনের মাথায় বসানো যেত না? কিন্তু ইউনূস এমনই একটি লোক যার নিজের মাতৃভূমির সঙ্গে যোগাযোগ খুব ক্ষীণ। তিনি সেই জন্যই আমেরিকান নাগরিক এই অধ্যাপককে সংবিধান সংস্কার কমিশনের মাথায় বসিয়েছেন। এই সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ তো করেছেন। তার মধ্যে দেখুন, আগে সংবিধানের 4টে কি স্তম্ভ ছিল: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই যে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তাদের শুধু গণতন্ত্র রয়েছে, ধর্মনিরপেক্ষতা নেই, জাতীয়তাবাদ নেই, সমাজতন্ত্র নেই। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। 1988 সালে সেনা শাসক হুসেন মোহাম্মদ এরশাদ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করেছিলেন, মানে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করেছিলেন। তারপর আওয়ামী লীগের সরকার এসছে, বিএনপির সরকার এসছে, সংবিধান 8 বার সংশোধন হয়েছে, সংবিধানে ধর্মনিরপেক্ষতা বিষয়টা আছে, কিন্তু রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, সংবিধানে বলা আছে যে ধর্মনিরপেক্ষতা, সেখানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম থাকে কি করে? বাংলাদেশ হাইকোর্ট 2024 সালের এই মার্চ এপ্রিলে রায় দিয়েছিল যে রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানের ধর্মনিরপেক্ষতা, এই দুটো বিষয়ের মধ্যে কোনো বিভেদ নেই। অত্যন্ত গোলমেলে রায়। এই যে আলী রিয়াজ ভদ্রলোক কি করেছেন, তিনি বলছেন যে হাইকোর্ট তো বলেছে যে ধর্মনিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলামের কোনো বিরোধ নেই, সেজন্য ইসলামকে রাষ্ট্রধর্ম রাখার তিনি সুপারিশ করেছেন। অর্থাৎ বাংলাদেশ হাইকোর্টের এই রায়টা আলী রিয়াজের মনপসন্দ হয়েছে বলে তিনি সেটাকে ঢাল হিসাবে গ্রহণ করে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে রাখার পক্ষে সওয়াল করেছেন। আবার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, ছাত্ররা কি বলে, যে শেখ হাসিনার সময় জুডিশিয়ারির কোনো স্বাধীনতা ছিল না, শেখ হাসিনা যা বলতেন জুডিশিয়ারি ডটেড লাইনে তাই সই করত। যেমন এক হিন্দু ভদ্রলোক বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন, সম্ভবত সুরেন্দ্র কুমার সিনহা। তাকে আওয়ামী লীগের আমলে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, তিনি বাধ্য হয়েছিলেন ইস্তফা দিতে, তারপর তিনি দেশান্তরী হতে বাধ্য হন। তাহলে শেখ হাসিনা জমানায় Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিচার বিভাগ তার হাতের পুতুল ছিল বলে যারা অভিযোগ করছেন, তারাই শেখ হাসিনা জমানায় বাংলাদেশ হাইকোর্টের একটা রায়কে অবশ্য পালনীয় বলে মনে করছেন। স্ববিরোধিতাটা কিরকম দেখুন। আপনি ধর্মনিরপেক্ষতাটাকে তুলে দিলেন, কিন্তু রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে রাখলেন। ডিপ্লোম্যাট তার সাউথ এশিয়ায় ব্যুরো চিফ সুধা রামচন্দ্রন, তাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আলী রিয়াজ। ভদ্রমহিলা খুব ন্যায্য প্রশ্নগুলো করেছেন, কিন্তু আলী রিয়াজের উত্তর আমার কাছে একেবারেই স্যাটিসফাইড মনে হয়নি। তিনি না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। সোশ্যাল জাস্টিস, গণতন্ত্র, সাম্য, এগুলো সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু জাতীয়তাবাদ নেই, ধর্মনিরপেক্ষতা নেই। এটা কি করে হয়? আমার প্রশ্ন যে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে এখনো আছে, পরিবর্তন হয়নি, আবার রাষ্ট্রধর্ম ইসলামও আছে। সংস্কার কমিশন বলছে ধর্মনিরপেক্ষ শব্দটা থাকবে না, কিন্তু রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম থাকবে। তাহলে আপনারা যদি ভুল শোধরাতে চান, তাহলে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে আপনারা রাখছেন কেন? এটা তো একটা কনফ্লিক্ট। যে দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে সে দেশের রাষ্ট্রধর্ম কি করে একটি বিশেষ ধর্ম হতে পারে? আমরা তো ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের তো কোনো রাষ্ট্রধর্ম নেই। ধর্মনিরপেক্ষতা বিষয়টা
সব থেকে বেশি প্রয়োজনীয় বিভিন্ন দেশের যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তার জন্য। আমাদের দেশে 20 কোটি মুসলমান আছে, 110 কোটির উপর তারও বেশি হিন্দু, কিন্তু আমরা কখনোই কিন্তু সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাটাকে তুলে দিইনি, সরিয়েও দিইনি। আমাদের কোনো রাষ্ট্রধর্ম নেই। প্রকৃত ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা এটাই, যে দেশে একটা রাষ্ট্রধর্ম হিসাবে যে কোনো ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় সেই দেশে ধর্মীয় সংখ্যালঘুরা বিপন্ন বোধ করেন, নিরাপত্তাহীনতায় ভোগেন। আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু, আমি পার্টিকুলারলি বলছি মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদের সংখ্যা বাংলাদেশে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন না তার থেকে বেশি, তার থেকে বেশি। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ কত আছেন? 1,70,00,000। আগে তারা 21-22% ছিলেন, 71 সালে কমতে কমতে 7.5-8% এসেছে। তাদের কাছে ধর্ম নিরপেক্ষতাটা সংবিধানে রক্ষা করার বিষয়টা তাদের নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িয়ে। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি প্রকৃতভাবে সব ধর্মের মানুষকে নিজের দেশের নাগরিক বলে মনে করেন, তবে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বিষয়টা বড় বড় করে লিখে রাখা অবশ্য পালনীয় বিধি বলে আমি মনে করি, কর্তব্য। যারা অন্তর থেকে সকলের জন্য সমান অধিকার, সব ধর্মের মানুষের সমান অধিকার বলেন, তারা রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে কিভাবে স্বীকৃতি দেন? আরে এরশাদের জমানায় রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম স্বীকৃতি পেয়েছিল, তারপরে অনেকগুলো সংবিধানের সংশোধন হয়েছে, কেউ রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে বাদ দেয়নি। তা বলে অনন্তকাল ধরে এটা চলতে থাকবে? আপনি যদি ধর্ম নিরপেক্ষতাটাকে বাদ দিয়ে দিলেন আর রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম রাখলেন, আর ইউনূস সরকার বলছে যে বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে, এর থেকে বড় সত্যের অপলাপ আর কিছুই হয় না। আমার মনে হয়, আমি তো বলেছিলাম না আগে যে মৌলবাদীদের আস্ফালন মাত্রাতিরিক্ত হয়ে গেছে, তার প্রভাব কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজে দেখতে পাচ্ছি। একটা সুন্দর প্রতিবেদন পড়লাম, আমি সেই প্রতিবেদনটার কথা আপনাদের উল্লেখ করছি। একজন ভদ্রলোক, তিনি মুসলমান, যাকে নরেন্দ্র মোদী সম্মান জানিয়েছেন। এটাই ভারতের আদর্শ। রামকে নিয়ে গজল বেঁধেছেন তিনি। উত্তরপ্রদেশের একজন মুসলিম কবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুক্তকণ্ঠ প্রশংসা করেছেন। ভদ্রলোকের নাম আঞ্জুম বারাবাঁকি। তিনি ভোপালের বাসিন্দা। তিনি রামকে বেছে নিয়েছেন গজলের মাধ্যমে। ইসলাম প্রভাবিত গজলের এই কথনে ছত্রে ছত্রে মিশে রয়েছে রাম ভক্তির সুর, এবং মৌলবাদীদের ফতোয়াকে অগ্রাহ্য করে এই বারাবাঁকি সাহেব বলছেন যে কেউ যদি আমাকে হুমকি দেয়, বলে তুমি ইসলাম বিরোধী কাজ করছো, আমি বলি, তিনি বলছেন যে ছোটবেলা থেকেই ভগবান রাম তাকে গভীরভাবে প্রাণিত করেছেন। ধর্মের অনুশাসন তো কোনো বাধা নয়। ধর্মগুরুদের চোখ রাঙানিকে আমি অস্বীকার করেছি। তার কাছে রাম মর্যাদা পুরুষোত্তম রাম। তিনি কখনো অযোধ্যা নৃপতি, কখনো সীতার স্বামী, কখনো লবকুশের পিতা। সব ক্ষেত্রেই তার কাছে রাম আদর্শ। সব প্রশ্নের ঊর্ধ্বে তার চারিত্রিক মহিমা। এটাই ভারতবর্ষ। জঙ্গি জেহাদিরা এইটা বুঝুন। মৌলবাদ আর ইসলাম এক নয়। যারা বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে টিকিয়ে রাখার কথা বলছেন এবং ধর্মনিরপেক্ষতার বিষয়টাকে বাতিল করে দিয়েছেন,
তারা মোল্লাতন্ত্রের কাছে মাথা নত করছেন। এ বিষয় নিয়ে আর বোধহয় আয়োটা অফ ডাউট কারুর মনে থাকা উচিত নয়। বাংলাদেশের প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষের উচিত এই বিষয়টার প্রতিবাদে সরব হওয়া। প্রতিবেদন শেষ করব একটা কথা বলে। BGBS, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, আমাদের শহর কলকাতায় শুরু হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসবে। শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর প্রশংসায় মগ্ন হবেন। প্রথম কথা, কটা শিল্প শেষ পর্যন্ত আসবে? প্রস্তাব তো অনেক আসে, কিন্তু বাস্তবে রুক্ষ মাটিতে কটা প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়? সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানার একটা ইঁটও এখনো গাঁথা হয়নি। 16 মাস সময় দিয়েছিলেন না সৌরভ, 6000 কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি। জমি জটে আটকে গেছে। আমার ধারণা ওই ইস্পাত কারখানা আর কোনোদিন সূর্যের মুখ দেখবে না। যাই হোক, এবং পশ্চিমবঙ্গের সব শিল্প সংস্থাকে আমন্ত্রণ পেয়েছে, নাকি আমন্ত্রণ করার ক্ষেত্রে পছন্দ অপছন্দটাই সরকারের অগ্রাধিকার পেয়েছে? একজন শিল্পপতি যিনি শাসক দলের বিধায়ক, রায়গঞ্জ থেকে, তার প্রতিষ্ঠানে 5000 লোক কাজ করেন, উত্তরবঙ্গের প্রতিষ্ঠিত শিল্প সংস্থা। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, লিখেছেন কৃষ্ণবাবু, ইট ইজ রিয়েলি সেটব্যাক ফর উত্তর দিনাজপুর not issue a single invitation card for Bengal Global Business Summit 2025. সত্যি কথাটা বলেই ফেলেছেন কৃষ্ণবাবু।